পদ্মজা সে কি কান্না! কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে আসে। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতর শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি জেঁকে বসেছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমির চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজার এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখিও পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে নয়। নির্জন নিরিবিলি পরিবেশ আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, পা, হাত, বুক বা বাহু সব কথা বলছে। সেদিনই তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তুলে উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে এক নতুন সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে একটা যন্ত্রণা ঠেকেছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলোয়ার রেখে রেন্ট্রি গাছের দড়ি থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত, পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তা কাঁপিয়ে তোলে, যেন সমুদ্রের ঢেউ গর্জে উঠে, আকাশ ভেঙে বজ্রপাত পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছল ছল চোখ দুটি স্পষ্ট আমিরের মনে হচ্ছে। আকাশের চাঁদটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে সে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পরও পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পূর্বে, যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথাও যেন লুকানো জায়গা আছে। একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোন শাব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে। ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারী একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেলো। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। পদ্মজা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। আমির নিজেকে সামলে চোখের দৃষ্টি নত করলো। পদ্মজা নিজেকে নিজে প্রশ্ন করে, বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন বুকের ভেতর নেই? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে, তার স্বামীর ভালোবাসায় কাঙাল, কিন্তু সেই ভালোবাসাই প্রতারণা করলো। এই ভালোবাসার ভাগ হয়েছে আরো আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতরে ড্রিম ড্রিম কিছু বাজতে থাকে। কেঁপে উঠে তার হাত। পদ্মজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে ওড়নার বাঁধন খুলে দিল। আমিরের আর্তনাদ শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলুক, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হওয়া তো দূর, তলোয়ার চালানোর সাহসও পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদ্মজা আঘাত করতে সময় নিচ্ছে। আমিরের নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেহায়া হয়ে কাট কাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমির তাকালো। এই তো, এই দৃষ্টি পদ্মজাকে খুন করে ফেলে, তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলে। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবন মোহিনী রূপসী পদ্মজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার এক অংশও যদি তুমি অনুভব করতে, আমাকে খুন করতে না, বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদ্মজা তার বুকের মধ্যেখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুকে ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করায় আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণারা শেষবারের মতো 2 চোখ ছাপিয়ে বেরিয়ে পড়ে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদ্মজার পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করলো। আমিরের দেহটা ধপ করে শব্দ তুলে মাটিতে লুটিয়ে পড়ে। পদ্মজা বুক ছ্যাদ করে ওঠে। বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের 2 হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্নারা বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীরের 2-3টে ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় এক হাত দিয়ে উভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়।
তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে, শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বির্ণ হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে উঠে দুই হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ আল্লাহ। তার চিৎকার শুনে সন্তানহারা বেচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনি হতে থাকে যেন বার বার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারা বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত, তার যন্ত্রণার পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায় আর একবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মবতী। পদ্মজা চমকে পিছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজার চরকির মতো চোখ ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনেছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে পারছে না। দুই হাতে মাটি খামচে ঘাস টেনে তুলল। তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্তর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সেজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বুলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা, তার প্লেটে দুটো পদ্ম ফুল আঁকানো। পদ্মজা খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছুটা খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখলো, তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়েই দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। চাঁদটা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করলো। আমিরের শার্টের বুক পকেট থেকে একটা বিষের শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে, কিন্তু কথাটি ফুটলো না। তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণ মনে পড়লো আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদলো পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকানোর পথে, ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুইয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে দুই হাতে জড়িয়ে ধরে তার বুকের ওপর শুয়ে পড়ল। মিনিট দুয়েক পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের দুই গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো মজিদ, খলিল, রিদওয়ান ও আসমানের লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুঝলো যে পৃথিবী লীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে। সেই পৃথিবীর উদ্দেশ্যের মনের খাতায় চিঠি লিখলো, ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে বেশি প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যেস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশে হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি, চারদিকে ছড়িয়ে আছে রক্ত। একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষত বিক্ষত পুরুষ দেহ, একটা মাথা, মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার। তার বুকের উপর শুয়ে আছে তারই অর্ধাঙ্গিনী, তারই খুনি পদ্মজা। খাবারে ঘুমের ওষুধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টি নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে। সাই সাই করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ। চাঁদটা তার নরম আলো দিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে। চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি। রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়া। ভেসে ওঠে সেই শিশি, যেই শিশির উপরে বড় বড় করে লেখা ছিল পয়জন। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরলো। তারপর শূন্য আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। এই চিঠি যেদিন প্রথম পড়ল সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটোকে ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। গলার স্বর উঁচু করে বলল, বুবু। দরজার উপাস থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে, মাহবুব মাস্টার আইসে। পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি।
পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসলো। আয়নায় দেখলো সে যে কেঁদেছে বোঝা যাচ্ছে নাকি, না বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। মাহবুব মাস্টার বসে আছে। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজা আর তিনি এক স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3জনকে পড়ানোর জন্যই পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুহাশ হাওলাদার। আর ওর নাম? মাহবুব নুহাশকে থামিয়ে দিলেন, বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্য জনেরটা বলতে বলিনি। কাটা থুতনি, তোমার নাম কি? আমিরাতুন নিসা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি ডাকতে হবে? সে মনে মনে ব্যথা পেয়েছে। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞাসা করছেন না কেন? আমি সবার ছোট। আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাশ আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেননি? আলিয়া কটমট করে নুহাসের দিকে তাকালো। নুহাস বলল, খেয়ে ফেলবি আমাকে? আলিয়া খামচে ধরল নুহাসের মাথার চুল। নুহাস ও আলিয়ার চুল খামচে ধরে দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আটকে উঠলেন, হৈ হৈ করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুহাস ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি 2 চোখ খিচে চাপা স্বরে নুহাসকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতভাগ। পদ্মজার মতো নম্র ভদ্র শিক্ষিকার এমন উশৃঙ্খল ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসভ্য এরা? পদ্মজা শীতল চোখে নুহাস ও আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আছে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তা টের পেয়ে আলিয়ার চোখ জলে জমে যায়। প্রায় প্রতিদিন নুহাস আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভেতর চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খ্যাপা ধরনের, ভাই বোন একসাথে থাকলে যা হয়। শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার, এদেরকেও কয়দিন সোজা করে ফেলবো। বললেন মাহবুব মাস্টার, আগামীকাল থেকে আর দুষ্টামি করবে না। আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন, এটাই যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসলো। মাহবুব মাস্টার একটু বেশি কথা বলেন। যাওয়ার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেল। আলিয়া ছবি আঁকছে। সে খুব ভালো ছবি আঁকে। বর্ণনা শুনে হুবহু ছবি আঁকতে পারে। গায়ের রং শ্যামলা। তার নাম আমিরের নামের সাথে মিল রেখে আলিয়া রাখা হয়েছে। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিঃস্ব জীবনে রুম্পার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিয়েই মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছেন। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের দেশে সিলেটে। তার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছিল সেসব পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছে এবং অন্দরমহল ও আনন্দপুরের জমিজমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। গরিবদের খাবার, জামা কাপড় দান করেছে। একটি পয়সাও নিজের জন্য রাখিনি। খালি হাতে সিলেটে এসেছে। সিলেটে পদ্মজার রেনু নামের এক বান্ধবী ছিল। তারা একসাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলের শিক্ষক হয়। মাস 3 পার হতেই পদ্মজা অনুভব করলো তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। তাই নুহাসকে নিয়ে ঢাকা ঘুরতে যায়। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে চায়। তুষারও এই কথা শুনে বলল, পদ্মজা চাইলে তাদের এলাকার এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারের ভালো পরিচিতি আছে। প্রতি মাসে সে তার বেতনের একাংশ এতিমখানায় দেয়। পদ্মজা কথাটি শুনে খুব খুশি হলো। তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের এক শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেই দিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে। অথচ এর পরের দিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। তারা চিকিৎসা করিয়েছে নাকি, ওষুধের নামগুলো কি, সব জেনে সে এতিমখানা থেকে বের হতে উদ্যত হলো। তখন তার পিঠের উপর একটা নুড়ি পাথর এসে পড়ে। অথচ পিছনে ফিরে নুহাসের বয়সী একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটির থুতনির গর্তটি তার পায়ের তলার মাটি কাঁপিয়ে তুলে। হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে। পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়েটি দৌড়ে পালায়। পদ্মজা মেয়েটিকে খুঁজে বের করে। তারপর এতিমখানার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে অনুরোধ করলো এই মেয়েটিকেও সে দত্তক নিতে চায়।
পদ্মজার দুর্বলতা টের পেয়ে লোকটি বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। পদ্মজা বাধ্য হয়ে আশা ছেড়ে দেয়। তবে যে কয়েকটা দিন ঢাকা ছিল, নিজের অজান্তে বোরকা পরে বারবার এতিমখানায় সামনে গিয়ে ঘুরঘুর করেছে। তারপর ফিরে আসে সিলেটে। মাস তিনেক অনেক চেষ্টা করেও বাচ্চা মেয়েটির মুখ ভুলতে পারলো না। তার বুকের ভেতর ছোট্ট মেয়েটি যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। পদ্মজা আবার ঢাকা গেল। নিজ থেকে তুষারকে বলল মেয়েটিকে আনার ব্যবস্থা করে দিতে। তুষার ও প্রেমা দুজনেই পদ্মজার অস্থিরতা গভীরভাবে টের পেল। তুষার দ্রুত সম্ভব মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে হাতের কাছে পেয়ে পদ্মজা কেঁদে দেয়, খুশিতে শক্ত করে জড়িয়ে ধরে। নুরি পাথরের জন্য মেয়েটিকে পাওয়া বলে তার নাম দিল আমিরাতুন নিসা নুরি। এই হলো পদ্মজার 3 সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সব সমস্যা পেরিয়ে আজ সে এক বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। বিশাল চা বাগানের মধ্যস্থলে এক কোয়ার্টারে তারা থাকে। তাদের বাড়িটি একতলা। পদ্মজা রাতে রান্না করছে। আলিয়া ছবি আঁকার ফাঁকে ফাঁকে পদ্মজাকে দেখছে। নুহাস ভয়ে তাকাচ্ছেই না। পদ্মজা যখন রেগে যায় কথা বলা বন্ধ করে দেয়। আর পদ্মজা দূরত্ব রেখা টেনে দিলে তারা 3 ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুরি আর চোখে পদ্মজাকে দেখে। আলিয়াকে ফিসফিসিয়ে বলল, মা কষ্ট পেয়েছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি মাকে কষ্ট দিতে চাইনি। নুহাস ব্যথিত স্বরে তাল মিলালো, আমিও চাইনি। আলিয়া চিৎকার করে উঠল, তোমার জন্য হয়েছে ভাইয়া, তুমি আমাকে রাগিয়েছো। নুরি ঠোঁটে এক আঙুল রেখে ইশারা করে চুপ হতে। আলিয়া দ্রুত এক হাতে নিজের মুখ চেপে ধরে। সে ভুলে ভুলে আবার চিৎকার করে উঠেছে। নুহাস ঠোঁট টিপে হাসলো। আলিয়া ভুল করলে তার ভালো লাগে। নুরি রান্নাঘরে গিয়ে পদ্মজাকে বলল, মা আমি সাহায্য করব? পদ্মজা বলল, না মা, আমি আর তোমার ঋতু খালামণি আছি। বই পড়তে বলেছিলাম, পড়া হয়েছে? নুরি জিহ্বা কামড়ে বলল, আল্লাহ ভুলে গেছি মা। কতদিন বলেছি ছুটির দিন পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়তে, ভুলে গেলে চলবে? আমাদের ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। নুরি মিয়ে যাওয়া গলায় বলল, আর ভুল হবে না। অথচ নুরির দিকে তাকালো। সবে মাত্র বয়সন্ধিকালে পা দিয়েছে মেয়েটা। তার ফর্সা সাধারণ মুখশ্রী থুতনিতে থাকা খাঁচ কাটা দাগটির জন্য অসাধারণ হয়ে উঠেছে। মাথায় চুল কোকড়া, হাত পা চিকন চিকন। নুরি পদ্মজাকে এভাবে তাকাতে দেখে বিব্রত বোধ করলো। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে বলল, বাদর দুটোকে গিয়ে বলো যদি আমার হাতে মার খেতে না চায় অজু করে জায়নামাজে যেন বসে, এক্ষুনি মাগরিবের আজান পড়বে। নুরি মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পদ্মজা চোখ দুটো ছোট করে বলল, কি হলো মা? আমি নামাজ আদায় করতে পারবো না। পদ্মজা রেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই বুঝতে পারলো নুরি কেন নামাজ আদায় করতে পারবে না। সে আমোদে স্বরে বলল, ও তাহলে আপনি এজন্যই আজ এত চুপচাপ? নুরি দাঁত বের করে হাসলো। নুহাস আলিয়ার চেয়েও নুরি বেশি দুষ্ট, রাগ জেদ খুব বেশি। তবে পদ্মজার সামনে ভেজা বিড়াল। সে আর যাই করুক পদ্মজাকে কখনো কষ্ট দিতে চায় না, নিজের অজান্তেও না। রাতের খাবার পরিবেশন করার সময় লতিফা বলল, প্রান্ত কোন দিন আইব কইছে? আগামী মাসে আসবে। ভাবছি এবার গ্রামে গিয়ে প্রান্তর বিয়ে দিব। জমি জমা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে, ধরে বেঁধে বিয়ে দিতে হবে। বউ কোন এলাকার আনবা? পদ্মজা হাসলো, বলল, প্রান্ত যা চায়। ধপাস করে কিছু একটা পড়ে। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি করছে। লতিফা বিরক্তি নিয়ে বলল, ওরা দিন দিন খালি শয়তান হইতাছে। শয়তান বলতে মানা করেছি, আল্লাহর রহমতে আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে, আমি টের পাই। পদ্মজা এই 3 বাদর ছেলেমেয়ের মুখের অলৌকিক কি দেখেছে লতিফার জানা নেই। শুধু একটুকু জানে, এরা 3 জন যেখানে যায় সেই জায়গায় তাণ্ডব শুরু হয়ে যায়। লতিফা জোর গলায় বলল, দেখো পদ্মজা, আমি কিন্তু হুদাই কইতাছি না, দিন দিন আরো বিগড়া যাইব। পদ্মজা লতিফার কথা পাত্তা দিল না। সে খাবার পরিবেশন শেষে ঘরে চলে যায়। একদিন নুহাস ও আলিয়াকে রাগ দেখিয়ে চলতে হবে। নুহাস খাবার খেতে এসে বলল, লুতু খালামণি, মা খাবে না? লতিফা বলল, না খাইবো না। তোমরা দুইরাই যেমনে মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করছো, পদ্ম খাইবো কেন? হ্যাঁ, গুসা করছে। আলিয়া পদ্মজার ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরাও খাবো না। নুরি বলল, তাহলে আরো বেশি রাগ করবে, আরো বেশি কষ্ট পাবে। মনে ব্যথা নিয়ে মুখ ঘুমট করে তারা দুজন খেলো। খাওয়া দাওয়া শেষ করে 3 জন ঘরে গিয়ে শুয়ে পড়ে। পদ্মজা প্রতিদিন ঘুমাবার পূর্বে তাদের গল্প বলে। গত 1 মাস ধরে পদ্মজা একটা গল্প বলছে। গল্পটা এক দুষ্টু রাজা ও মিষ্টি রানীর। ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে খুন করেছে। তারপর রানীর কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়ার পর কখন মুক্তি পেল, পরের জীবনটা কিভাবে কাটলো বলল না পদ্মজা। সেটা জানার জন্য 3টি ছেলে মেয়ে উদ্গ্রীব হয়ে আছে। পদ্মজা বলেছিল আজ বলবে, কিন্তু বলার সুযোগ পেল না। নুহাস ও আলিয়া রাগিয়ে দিল। নুরি দরজা লাগিয়ে নুহাস ও আলিয়াকে ডাকলো। একত্রে বসার পর নুরি বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজন মার পায়ে ধরে ফেলবি। নুরি কথা শেষ করে হাততালি দিল, যেন সব সমস্যা শেষ। নুহাস ভ্রু কুচকে বলল, মা পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির হাসি মিলিয়ে গেল। আলিয়া বলল, পেয়েছি, আমরা সব বই পড়া শেষ করে ফেলবো, মা খুশি হবে। বছর পার হয়ে যাবে, মা 1 বছর রেগে থাকবে, বলল নুরি। তারা ঘন্টাখানেক আলোচনা করলো। কোনো পরিকল্পনাই চূড়ান্ত হলো না। এক একজনের পছন্দ তো অন্যজনের হয় না।
হুট করে তারা পদ্মজার গলার স্বর শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছে, লুতুবুবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। নুহাস, নুরি ও আলিয়া দ্রুত লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পদ্মজা মাঝরাতে নিজ ঘর থেকে বের হয়। লতিফা জেগেছিল, তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। পদ্মজার সংস্পর্শে এসে তার মুখের আঞ্চলিক ভাষা ছাড়া সব পাল্টে গেছে। রিনুকে বিয়ে দিয়েই সে পদ্মজার সঙ্গী হয়েছে। লতিফা জায়নামাজ ছেড়ে উঠতেই পদ্মজা বলল, আমি বের হচ্ছি। আমাকে না পেয়ে ওরা যেন বের না হয়। আশেপাশের অবস্থা ভালো না। পাশের এলাকায় পরপর 2টো লাশ পাওয়া গেছে। এখানে আবার কোন চক্রান্ত চলছে কে জানে। দরজা বন্ধ করে রেখো। তুমিও যাও না পদ্ম। পদ্মজা শুনল না। প্রথমে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় ঘুমাচ্ছে, আর নুহাস পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে আলতো করে মুখ ছুঁয়ে দিল। এই 3টে ফুটফুটে ছেলে মেয়েকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্য পদ্মজা নিজের জীবন কোরবান দিতেও প্রস্তুত। জীবনে যতটুকু আনন্দ আছে তার পুরোটা অবদান নুরি, নুহাস আর আলিয়ার। পদ্মজা অনেকক্ষণ বসে রইল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়লো বাইরে। কোয়ার্টার ছেড়ে বের হতে এই নিঃসঙ্গতা কামড়ে ধরে তাকে। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটায়। চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো। এই সময়টুকু একান্ত তার আর আমিরের। ঘণ্টাখানেক হেঁটে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ালো পদ্মজা। এই পাহাড়টি এখনকার সবচেয়ে উঁচু পাহাড়। একটা মই হলেই যেন আকাশ ছোঁয়া যাবে। আকাশের গায়ে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। এর মাঝে কোনো তারাগুলো পদ্মজার প্রিয়জন। পদ্মজা এক হাত আকাশের দিকে বাড়িয়ে ভেজা কণ্ঠে উচ্চারণ করলো, আমার প্রিয়জনেরা। তার এই 2টি শব্দ প্রকাশ পায় ভেতরের সব দুঃখ, যন্ত্রণা, অভাববোধ। মা, বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই আকাশটাতে থাকে, শুধু সে জমিনে রয়ে গেছে। পদ্মজা চোখ বুঝলো। সাই সাই করে বাতাস বইছে, বাতাসের শব্দ শোনা যাচ্ছে। ঠান্ডায় শরীরে কাটা দিচ্ছে। চোখের পাতায় দৃশ্যমান হয় হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি, রুক্ষ মূর্তি, পূর্ণার আহ্লাদ, হাসি, আমিরের ছোঁয়ার বাহানা, বুকে নিয়ে কান্না থামানো। কত সুন্দর অতীত, কতটা সুন্দর। পদ্মজা চোখ খুলল। তার ঘোলা 2টি চোখ জলে ভরে উঠেছে। সে শিশির ভেজা ঘাসের উপর বসলো। দিনটা কেটে যায়, রাতটা তার কাটে না। আমির শয়নে স্বপনে রাজত্ব করে। পদ্মজা অসহায় চোখ 2টি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে যদি তার স্বামীর মুখটা ভেসে উঠত। কেমন আছে সে? পদ্মজার 2 চোখ বেয়ে জলের ধারা নামে। নীরবে কাঁদতে থাকে। কি ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে। দিনের আলোয় দেখা কঠিন ব্যক্তিত্ব সম্পূর্ণ রাগী পদ্মজা রাতের বেলায় এমন অসহায় হয়ে কাঁদে, কেউ বিশ্বাস করবে? করবে না। পদ্মজা হাঁটুতে মুখ গুজে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। হঠাৎ সে কারো উপস্থিতি টের পেল। তার দিকে কেউ হেঁটে আসছে। গত 2 সপ্তাহ 2টো খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পাশের এলাকায়। এলাকাটি খুব কাছে। লাশের ছবি দেখে বোঝা গেছে কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সেই সাথে লাশের শরীরে ক্ষতস্থান দেখে মনে হয়েছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে। পদ্মজার মস্তিষ্ক সক্রিয় হয়। সে তার কোমরের খাঁজে থাকা খাপে ছুরি বের করলো। তারপর দ্রুত ঘুরে দাঁড়ালো। দেখলো নুরি দাঁড়িয়ে আছে, তার পরনে কালো বোরখা। নুরিকে দেখে পদ্মজা অবাক হয়। সেকেন্ড কয়েকের মধ্যে আরেকবার ছাপটা মুখ থেকে সরেও গেল। নুরি প্রায় সময় তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে নারাজ। পদ্মজা ঘাসের উপর বসতে বসতে বলল, কিছু নিতে না করেছিলাম। নুরি কিছু বলল না। পদ্মজাও চুপ রইল। নুরি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। নুহাস ও আলিয়া দূরে দাঁড়িয়ে আছে। তাদের চেয়েও দূরে দাঁড়িয়ে আছে লতিফা। লতিফা নুরিদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু বাদরদের সে আটকে রাখতে পারল না। পারে তো তারা লতিফাকে হাত পা বেঁধে ফেলে। নুরি সাবধানে ডাকলো, মা। পদ্মজা দূরে চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, বল, বাবার জন্য কাঁদছিলে? পদ্মজা নিরুত্তর। নুরি সময় নিয়ে দ্বিধা ভরে জিজ্ঞাসা করলো, দুষ্টু রাজাটা বাবা আর মিষ্টি রানীটা তুমি, তাই না মা? পদ্মজা চমকে তাকালো। অপলকভাবে তাকিয়েই রইল। নুরি কি করে জানলো তাদেরকে বলা গল্পটি তাদেরই মায়ের গল্প? নুরিকে দেখলে মনে হয় না সে যে পদ্মজা ও আমির হাওলাদারের নিজের মেয়ে নয়। নুরির চোখের দৃষ্টি ঈগলের মতো, যেমন চঞ্চল তেমন সাহস। সে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না। আশেপাশে যা কিছুই ঘটুক সর্বপ্রথম তার চোখে ধরা পড়ে। পদ্মজা নুরির প্রশ্ন এড়িয়ে চুপচাপ বসে রইল। নুরি সংকোচ নিয়ে বলল, মা, তুমি সোয়েটার পরনি? ঠান্ডা লাগবে। পদ্মজা খাপে ছুরি রেখে বলল, নুহাস আর আলিয়াও এসেছে? নুরি মাথা ঝাঁকালো। পদ্মজা নুরিকে নিয়ে নিচে নেমে আসে। নুহাস ও আলিয়ার সামনে এসে 3 জনের উদ্দেশ্যে বলল, সাহসী সঠিক সময়ও হতে বলেছি। এই রাতের বেলা। লতিফা এগিয়ে এসে বলল, তোমারে লইয়া হেরা চিন্তিত আসিল। খুনটুন যে হইল গত সপ্তাহে এর লাইকা। অথচ ভ্রু উঁচিয়ে বলল, তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে? নুরি, নুহাস ও আলিয়া ভয়ে একজন আরেকজনকে চাওয়াচাই করলো। অথচ হেসে 3 জনকেই 2 হাতে জড়িয়ে ধরে বলল, আমার সাহসী বাচ্চারা, কিন্তু এত রাতে আসা একদম ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ঠিক হয়নি। আমরা কেউই আর ভুল করব না, ঠিক আছে? 3 জন সমস্বরে বলল, ঠিক আছে মা। অথচ তার ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে। পথে আলিয়া বলল, মা, একটা কথা বলবো?
পদ্মজা আদুরে স্বরে বলল, বলো বাবা। মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয়। পদ্মজার কপালে চিন্তার ভাঁজ পড়ে। মজনু তার স্কুলেরই একজন শিক্ষক, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার নামে অনেক অভিযোগ আছে। ছাত্রীদের হ্যারেস করে, শরীরে বিভিন্ন অজুহাতে হাত দেয়। বিয়ে করেছে দুটি। অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। মাস 6 আগে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। মজনু অস্বীকার করে, উল্টো সমাজে মেয়েটির বদনাম হয়। তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজছে, কিন্তু পেল না। তার পরিবারকেও পেল না। মজনু পদ্মজার সাথে ঘেঁষার চেষ্টাও করেছে অনেকবার। চরিত্রহীন লম্পট পুরুষ সে। পদ্মজা কৃতপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছিল, লাভ হয়নি। মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা, এই জন্যই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল, সেই মামলাও ধামাচাপা পড়ে যায় সুহিন আলমের ক্ষমতার কাছে। তাই মজনু নাম উঠতেই পদ্মজা বিচলিত হয়ে ওঠে। বলল, কেন এমন মনে হলো? নুরি মাথা নিচু করে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয়। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয়। তখন দিদি কাঁদছিল। দিদির চুল ঢোকার সময় খোপা ছিল, বের হওয়ার সময় এলোমেলো ছিল। আলিয়া বলল, আমি আর নুরি আপা রূপকথার দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি। পদ্মজা তাদের মেয়েদের আশ্বস্ত করলো, বলল, সব ঠিক হয়ে যাবে। সারা রাত পদ্মজা এ নিয়ে ভেবেছে। মজনুকে আর সহ্য করা যায় না। মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলো দূষিত করে ফেলছে। আবর্জনা বেশি দিন রাখা ঠিক হচ্ছে না। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরদিনই স্কুলে গিয়ে পদ্মজার রূপকথাকে ডেকে পাঠালো। রূপকথা হিন্দু ধর্মাবলম্বী, খুব সুন্দর মেয়ে। রূপকথার ধর্মের ভাষায় বলা যায় সে দেবীর মতো সুন্দর। নবম শ্রেণীতে পড়ে। রূপকথা পদ্মজার সামনে এসে কাচুমুচু হয়ে দাঁড়ালো। পদ্মজা রূপকথাকে পরখ করে বলল, তোমাকে ভীষণ হতাশাগ্রস্ত লাগছে আর ভীতগ্রস্তও দেখাচ্ছে। আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো। রূপকথা পদ্মজার কথায় অপ্রতিভ হয়ে উঠল। পদ্মজা চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায়। রূপকথার মাথায় হাত রেখে বলল, মনের মাঝে চেপে রেখো না, কষ্ট লুকিয়ে রাখতে নেই। হাতের মুঠোয় এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয়। রূপকথা পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে। পদ্মজাকে প্রতিটি ছাত্রছাত্রী সম্মান করে, ভালোবাসে। তার ব্যবহার এবং সৌন্দর্য দুটোই সবাইকে অভিভূত করে ফেলে। অনেকে বলে পদ্মজার শরীরে তারা নাকি মা মা গন্ধ খুঁজে পায়। রূপকথাও পাচ্ছে। সে কেঁদে ফেললো। পদ্মজা রূপকথার মুখটা উঁচু করে ধরলো। বড় বড় আঁখি তার, লাল টুকটুকে গাল, জোড়া ভ্রু। এমন সুন্দর মেয়ে কাঁদতে পারে? পদ্মজা বলল, মজনু স্যার কি বলেছে তোমাকে? আমাকে বলো। রূপকথা অনেক কষ্টে কান্না আটকে বলল, আমার মা বাবা নেই, জ্যাঠামের কাছে থাকি। ঠাম্মার কথায় জ্যাঠা আমাকে পড়াচ্ছে। দিঘিপাড়ার সন্ত্রেশ বাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন। জ্যাঠা বলেছে পরীক্ষা যদি ফেল করি আমাকে বিয়ে দিয়ে দিবে। পদ্মজা জানতে চাইলো, শান্তেন্দ্র বাবু মানে দিঘিপাড়ার মোড়ের মধু ব্যবসায়ী? হুম, উনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, তাহলে পাশ করার চেষ্টা করো। রূপকথার কান্না বাড়লো। পদ্মজা বুঝতে পারলো এখানে আরো ঘটনা আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী মেয়ে, সবটা বলো আমাকে। রূপকথা বলল, মজনু স্যার বলেছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবেন। ওনার সাথে যেন প্রেম করি। আমি ভয় পেয়ে যাই। আমি জানি না প্রেম কিভাবে করে। উনি যখন আমাকে ডাকেন আমি যাই। আমাকে অনেক কষ্ট দেয়, শরীরে হাত দেয়। আমার ভালো লাগে না, রাতে ঘুমাতে পারি না। ঠাম্মাকে বলেছি, ঠাম্মা বলেছে স্যার যা বলে শুনতে, তাহলে বেশি মার্ক পাবো। স্যার গত পরশু আমাকে বলেছে আমি আজ যেন স্যারের সাথে ঘুরতে যাই। রূপকথা কাঁপছে, হেঁচকি তুলে কাঁদছে। অনাথ মেয়েটা মা বাবা আদর ছাড়া বড় হয়েছে। আপন দাদি সমস্যা শুনে বলেছে স্যার যা বলে শুনতে, এতে নাকি বেশি মার্ক পাবে। কেমন মানসিকতা! আজ ঘুরতে নিয়ে জানো একটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। মজনু সেই অভাগী মেয়েটিকেও এভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল। পদ্মজা রূপকথাকে বুকের সাথে চেপে ধরে। পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণে রূপকথা ডুবে যায়। মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরেছে। তার কান্নার বেগ বাড়ে। পদ্মজা রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল, এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না, আজ বাড়ি চলে যাও। স্কুল ছুটির পর পদ্মজা মজনুর পিছু নেয়। মজনু তার বাসায় না গিয়ে সিলেট বোরহানউদ্দিন মাজারের পাশে এলাকায় গেল। পদ্মজাও সেখানে গেল। মজনু বারবার হাতের ঘড়ি দেখছে। বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিং এর পিছনে দাঁড়িয়ে থাকে। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের জামা পরা একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে। পদ্মজা ঘৃণায় কপাল কুঞ্চিত করলো।
মজনু পড়ানোর জন্য নয়, সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে। শিক্ষক কখনো লম্পট হয় না, লম্পটরা শিক্ষকের মুখোশ পরে। পদ্মজা পর 3 দিন সাবধানে মজনুকে অনুসরণ করে। নিশ্চিত হয়েছে মজনু রাতে ঘুমাবার পূর্বে বাইরে টং দোকানে চা খেতে যায়, তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফিরে। রাস্তার 2 পাশে ঝোপ জঙ্গল। এটা মজনুর প্রিয় অভ্যাস হতে পারে। রূপকথা 3 দিন পদ্মজার কথায় স্কুলে আসেনি। 4র্থ দিন শেষ রাত 8টায় পদ্মজা একখানা বড় লাগেজ, একটি বড় ধানের বস্তা ও রামদা নিল। খুলে নিল নিজের কানের দুল। শরীরের এমন কিছু রাখলো না যা প্রমাণ হিসেবে কাজ লাগতে পারে। কাঁধের ব্যাগ নিল, বোরখা ও রুমাল। তারপর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ে। রাত ঠিক 10টা বাজে তখন। চারদিকে সুনসান নীরবতা। ঠান্ডা বাতাস বইছে, মাঝে মধ্যে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। মজনু সিগারেট ফুঁকতে ফুঁকতে গুনগুন করে গান গেয়ে বাড়ির দিকে যাচ্ছে। হাঁটছে হেলে দুলে। আশেপাশে গাছপালা বেশি। রাস্তার 2 ধারে ঝোপ জঙ্গল, গাঢ় অন্ধকার ঢাকা। দূরে ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। এদিকটায় মানুষজন তেমন আসে না। পদ্মজা রামদা নিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার লাগেজ ও কাঁধের ব্যাগটি কিছুটা দূরে রাখা। সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য। চোখ দুটি যেন জল করছে। তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে, শরীর ঠান্ডা করা ছন্দ। আর সেই ছন্দে আছে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। মজনুর দেখা মিলতেই পদ্মজা চাপা স্বরে ডাকলো, স্যার স্যার, যেন অশরীরই ডাকছে। মজনু একটু ভয় করলেও উৎসুক হয়ে ডানে তাকালো। জঙ্গল থেকে কে ডাকছে? মজনু উঁচু স্বরে প্রশ্ন করলো। কে? আমি স্যার। কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে, তবে কেমন যেন ভুতুড়ে এবং ভারী। মজনু হাতের সিগারেট ফেলে 2 পা এগিয়ে গেল। বলল, আমিটা কে? আমি পদ্ম।